শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হার্টফেল করার অবস্থা হয়ে যাবো। এইটা রিয়েলিটি। যদি বলে আমি যাই না, উনি কি বলবে, আমার এটা নেওয়ার অত চিন্তাও নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সংসদ গঠিত হওয়ার পরেও যে প্রসঙ্গে আপনি মূল যে পয়েন্টটা, যে আওয়ামী লীগ কিন্তু ফ্যাক্টর। আওয়ামী লীগের কতিপয় লিডার দেশ থেকে পালাইছে, কিন্তু আওয়ামী লীগের এমন লোক আছে যে কৃষক রে ভাই, কৃষক হাল চাষ করে, রিক্সা চালায়, টেম্পো চালায়, তারা আওয়ামী লীগকে ভোট দেয়। কেন দেয়? আমি আমার জ্ঞান নিয়ে গেলাম যে এই কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়া উচিত না। সে শুনবে হয়তো, অথবা শুনবেও না, সারা জীবন দিয়েছি ওটাই দিব। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এ তো ভাই অথর্ব, অনভিজ্ঞ, অযোগ্য, তিনটা একসঙ্গে বললাম। অনভিজ্ঞ তো অপ্রমাণিত, তাদের এই ধরনের নির্বাচনের কোনো ইতিহাস নাই। উচিত ছিল এই সরকারের যে আগে স্থানীয় সরকারের দুই একটা নির্বাচন করা। বিএনপি বিরোধিতা করছে, করবেই তো, তাদের তো অন্য ধান্দা। তো বিএনপি ইচ্ছে মতো গভর্নমেন্ট চলবে কেন? গভর্নমেন্ট চলবে তার মতো করে দু একটা স্থানীয় সরকার নির্বাচন করতো, মনে করেন একটা পৌরসভা করলো, অথবা ধরেন আপনার একটা সিটি কর্পোরেশন করলো, একটা করে হলে ওনাদের একটা অভিজ্ঞতা হইতো। ওনাদের কোনো অভিজ্ঞতা আছে? জীবনে কোনোদিনই কোনো ইলেকশন কন্ডাক্ট করছে এই কমিশন? প্রথমেই যে পড়ছে এই দেশের ইতিহাসের সবচেয়ে জটিল নির্বাচনকে কন্ডাক্ট করতে তারা আসছে। এক একজনের মনে করেন আজকে 15-16 বছর আগে রিটায়ারমেন্টে গেছে। তাদের শরীর ওরকমভাবে চলবে না, তাদের চিন্তা এবং কাজ এর মধ্যে কোনো সিনক্রোনাইজিং মানে হবে না। তো তারা তো সিনক্রোনাইজ করতেই পারবে না। ভাববে একটা, ওটা বাস্তবায়ন করতে গেলে দেখবেন যে ওই ঘটনা ঘটে গেছে। তাহলে যে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, বলা হচ্ছে না তো, একজন লোক বলতেছেন, বলা হচ্ছে। কে বললো এই কথা? আর কারো মুখে শুনেন? এক ডক্টর ইউনূস ছাড়া। উনি বলেন এই কারণে যে উনি বুঝেন না, উনি আরেকজন লোক, উনি বুঝেন না। তো ওনার পলিটিক্সের মধ্যে কোনো ধারণা আছে? ওনার পলিটিক্যাল পার্টি সম্পর্কে কোনো ধারণা আছে? ওনার জীবনে দুইটা পলিটিক্যাল পার্টি উনি শুরু করার চেষ্টা করছেন, দুইটাই তো মিজারেবলি ফেল মারছে। একটা উনি নিজে করছিলেন, আর একটা পোলাপান দিয়ে করাইছিলেন। নিজেরটা তো মানে আপনার 2 মাস 3 মাস পার হয়নি, তার আগে শেষ। আর পরেরটা ওটা তো জামাতে পেটের মধ্যে ঢুকে পড়ছে। তো ওনার পলিটিক্যাল এটা কোথায়? আগামী সংসদ আসলে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? আপনি একটা বিষয় খেয়াল করেছেন যে আগামী সংসদের প্রচুর সংস্কারমূলক কাজ করার কথা, যেমন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা জারি হয়েছে, সেই আদেশ অনুযায়ী সাংবিধানিক সংস্কারও প্রচুর বিষয় আছে। তো জুলাই সনদে একটা বিষয় ছিল যে রাজনৈতিক দলগুলো 5% নারী মনোনয়ন দিবেন নির্বাচনে। তো এখানে দেখা যাচ্ছে 51টা রাজনৈতিক দলের ভিতরে 30টা দলের কোনো নারী প্রার্থীই নাই, মানে 0 ক্যান্ডিডেট। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টের উপরে এত এক্সপেকটেশন করা হচ্ছে, গণভোট হচ্ছে, সেই সংসদে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? আরেকটা বড় দল তো ডিসকোয়ালিফাইড। দেখেন, আগামী সংসদের অথবা আগামী সরকারের, আমি যদি যাই বলি না কেন, বড় চ্যালেঞ্জ কিন্তু হবে সংসদে কারা থাকবে তাদের নিয়ে না, সংসদের বাইরে কে থাকবে তাদের নিয়ে। এবং এই জন্য আমি যে বললাম না, সংসদে কেউ ওয়াকআউট করবে না, অনুপস্থিত থাকবে না, এই কারণে বাইরের যে শক্তিটা, তাদেরকে মোকাবেলা করার জন্যই এরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে। দুই পক্ষেরই চেষ্টা থাকবে সংসদটাকে টিকায় রাখা। বাইরে কোন শক্তি থাকবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে রাজনীতিতে? কেন নয়? নিষিদ্ধ তো থাকবে না, পরে আর থাকবে না। তো নিষিদ্ধ তো হয়নি এখনো, ওদের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধই যদি থেকে যায় তাহলে কার্যক্রম চালাবে কিভাবে? কার্যক্রম একসময় এটা তো নিষিদ্ধ, কার্যক্রম স্থগিত মানে তো নিষিদ্ধ না। এবং নিষিদ্ধ অনেক রাজনৈতিক দলের এই নিষেধাজ্ঞা উঠে গেছে, এরকম বহুত ইতিহাস আছে ভাই। আমি একটা কথা বলি শুনেন, মানুষ কর্পূর না যে কর্পূর রাখলেন উইবে গেল। এই দেশে এখনো মিনিমাম 2 কোটি লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে। এই দেশে এখনো মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এই লোকগুলো এই নির্বাচনে কি করবে? তারা কি তাদের প্রতি আপনি অবিচার করছেন? তারা কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর হবে যে জোটের দিকে যাবে? ভোট দেয় তাহলে এক ধরনের, তারা যদি সিদ্ধান্ত নেয় আমি এখানে ভোট দেবো, একভাবে সিদ্ধান্ত হবে। তারা যদি মনে করে আমি ভোট দেবো না, তাহলে এই নির্বাচনে উপস্থিতির হার কমে যাবে। তারা যদি মনে করে যে আমি ভোট প্রতিরোধ করবো, তাহলে তো নির্বাচন নিয়ে মাথা খারাপ হয়ে যাবে এই গভর্নমেন্টের।
এবং তার একটা বড় ফ্যাক্টর। আপনি 1 লক্ষ কোটি লোকটা কি করবেন ভাই? অস্বীকার করবেন? মানুষকে আপনি অস্বীকার করে ফেলাবেন? আমাকে আপনি পছন্দ করেন না, আমাকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আপনি ইগনোর করবেন? আপনি বলবেন যে মাসুদ কামাল বলতে কোনো অস্তিত্ব নাই? পারবেন? তাহলে যদি 1 কোটি লোক হয়, আমি মিনিমাম বলছি, কিন্তু এটা 3 কোটি 4 কোটি 5 কোটিও হতে পারে, হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছিল, সবচেয়ে কম ভোট, মানে আমি তো আগেরগুলিকে নির্বাচন মনে করি না, 91-এর আগে যেগুলো হয়েছে ওগুলো একটাও আমার কাছে নির্বাচন মনে হয় না। আবার 2008-এর পরে যেগুলো হয়েছে ওগুলো আমি নির্বাচন মনে করি না। তাহলে আমি যদি 91, 96, 2001 এবং 2008 এই 4টাকে ধরি, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল 2001-এ। 2001-এ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ, সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। আর বিএনপি ভোট পাইছে, বিএনপি জোট, তারা পাইছে 2,28,00,000। মাত্র 5 লাখ ভোটের ডিফারেন্সে বিএনপি 198টা পেয়ে গেছিল। যাক, সেটা অন্য হিসাব। আওয়ামী লীগ পেয়েছিল 62। হ্যাঁ, 2,23,00,000 ভোট তারা পাইছে। আমি ধরে নিচ্ছি তারপরে আওয়ামী লীগের কুশাসন, অপশাসন সব মিলে ভোট অর্ধেক হয়ে গেছে। এর চেয়ে বেশি তো কমাতে পারবেন না। আবার ধরেন ভোটার সংখ্যা বাড়ছে, বাড়ার কারণে ওইভাবে যদি আপনার রেশিও ধরেন, তাহলে কিন্তু সেটা খুব একটা কমে না। তারপরে আমি ধরে নিলাম, কনজারভেটিভ একটা হিসাব করি, যে অনেক লোক আওয়ামী লীগের ঘৃণা অমুক তমুক হাবি যাবে। এটা যদি আমি গত 24 অগাস্টের হিসাব ধরি, তখনও মিনিমাম 1 কোটি লোক ছিল এই দেশে যারা কি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দেয় না। তারা শেখ হাসিনাকে অপছন্দ করতো, কিন্তু নৌকাকে পছন্দ করতো। তো সেই ভোটগুলো কি আপনি যেটা বলছিলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের কোট আন কোট ফ্যাসিস্টের দোষের হিসেবে তাকে যেটা আখ্যায়িত করা হচ্ছে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আছে, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের ভোটারদের সেই সহানুভূতিটা পেতে পারে? পেতেও পারে, নাও, এটা আমি বলতে পারবো না। এটা হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। যেমন আমি শুনতেছি যে 23 তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে। শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হার্টফেল করার অবস্থা হয়ে যাবো। এইটা রিয়েলিটি। যদি বলে, আমি যাই না উনি কি বলবে, আমার এটা নেওয়ার অত চিন্তাও নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সংসদ গঠিত হওয়ার পরেও যে প্রসঙ্গে আপনি মূল যে পয়েন্টটা, আওয়ামী লীগ কিন্তু ফ্যাক্টর। আওয়ামী লীগের কতিপয় লিডার দেশ থেকে পালাইছে, কিন্তু আওয়ামী লীগের এমন লোক আছে যে কৃষক রে ভাই, কৃষক হাল চাষ করে, রিক্সা চালায়, টেম্পো চালায়, তারা আওয়ামী লীগের ভোট দেয়। কেন দেয়? আমি আমার জ্ঞান নিয়ে গেলাম যে এই কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়া উচিত না। সে শুনবে হয়তো, অথবা শুনবেও না, সারা জীবন দিয়েছি ওটাই দিব। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। বর্তমানে যেমনটা বলছিলাম, 2টা রাজনৈতিক জোট গড়ে উঠেছে। বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে, জামাত ইসলামীর নেতৃত্বে একটা জোট আছে, এবং ফলাফল বলা যায় ডিসাইডেড এই সেন্সে যে একটা বিরোধী দল হবে, একটা সরকারি দল হবে, কারণ এর বাইরে কোনো থার্ড পক্ষের উত্থানের সম্ভাবনা নাই। তাহলে কোন জোটের কেমন শক্তি আছে নির্বাচনে জয়লাভ করার? আপনি যদি একটা একটা করে জোট বলেন, প্রথমে বিএনপি জোট সম্পর্কে বলতে পারেন। বিএনপি ওই জোট টোট ওগুলি ইমেটেরিয়াল, ওখানে আর কারো কোনো শক্তি নাই। বিএনপির জোটে বিএনপি ছাড়া আর কারো কোনো শক্তি নাই। বিএনপি যে মানে আপনার এগুলো আসনগুলো বিভিন্ন দলকে দিয়েছে, এটা দয়া করে দিছে। এটা দয়া দাক্ষিণ্য আসলে, বেসিক্যালি এটা রিয়েলিটি। আমরা যেখানে বসে আছি, এখানে আপনার বিএনপি ওই সাইফুল হক সাহেবকে দিয়েছে কোদাল মার্কা। হ্যাঁ, এটা কি ঢাকায় ভারতে পড়ছে? আমি ঠিক শিওর না। যদি হয়, সাইফুল হক সাহেব কোদাল মার্কেটে তো মানে বিএনপি থেকে দিয়েছেন বলে পেয়েছেন, উনি ওনার জনপ্রিয়তা আছে নাকি? এরকম নাই তো। এরকম বিএনপি একাই। বিএনপি সারা দেশে, বিএনপির প্রতি মানুষের একটা মানে, বাংলাদেশে না এখন অনেক লোক কিন্তু মার্কার কারণে ভোট দেয়। বিএনপির কি আদর্শ, বিএনপির কি 31 দফা, বিএনপির কি চায়, কি করবে না করবে, এগুলি মানুষ অতটা বোঝে না। মানুষ হুজুকে ভোট দেয়, মার্কার কারণে ভোট দেয়। ধানের শোষে বাংলাদেশে একটা নির্বাচনে একটা জনপ্রিয় মার্কা, সেই মার্কা হিসেবে বিএনপির ভালো সাপোর্ট আছে। কিন্তু এই সাপোর্টটা নষ্ট করছে বিএনপির লিডাররা, বিএনপির নেতারা। এখনো তাদের মধ্যে সেই হামবরা ভাবটা আছে, অনেক নেতার মধ্যে আছে হামবরা ভাব একটা। বিএনপির তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরা 5ই আগস্টের পরে, 2024-এর 5ই আগস্টের পরে নানা ধরনের মানুষকে টর্চার করছে, মামলা বাণিজ্য করছে। একটা মামলা 200-300 লোককে আসামি করছে, যার টাকা পয়সা আছে তাকে আসামি করছে, করে তাকে ফোন করছে, তোমার নাম উঠাই দিই, তুমি টাকা দাও। অনেক লোক টাকা দিছে, এবং যে টাকা দিচ্ছে, যে অত্যাচারিত হয়েছে, যে টর্চার্ড হয়েছে, ভাই তার তো আবার আত্মীয় স্বজন আছে,
তারা তো সবাই জানে যে এই কাজটা অমুক লোক করছে। বিএনপি তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এই সমস্ত কারণে বিএনপির মাঠ পর্যায়ে কিছুটা নেতিবাচক প্রভাব বিএনপির জন্য কিন্তু আছে। তারেক রহমান দেশে আসার পর তাকে ঘিরে একটা জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারটা বিএনপি কতটুকু টেনে নিয়ে যেতে পারবে নির্বাচন পর্যন্ত, এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে। উনি সারা দেশে এখন ঘুরবেন, নির্বাচন প্রচারণা করবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন জনজোয়ার দেখবেন আপনি। এবং এইটা হয়তো তাদেরকে ওই পিছিয়ে পড়াটাকে এগিয়ে নিয়ে আসবে। কিন্তু শেষ মুহূর্তে ভোট দেওয়ার সময় মানুষ কিন্তু আরেকবার চিন্তা করবে যে ও তো আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আর আমি ভোট দেবো কেন? এই একটা বিষয়। জামাতের ব্যাপারটা হলো কি, জামাত কিন্তু একটা খুব পজিটিভ অবস্থায় ছিল, ভালো অবস্থায় ছিল। এই কারণে জামাতের বিশেষ করে নারী উইংটা তারা মেয়েদের মধ্যে খুব প্রভাব বিস্তার করছে সারা দেশে। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বিভিন্ন গ্রামে ট্রামে জানি, এরা মেয়েদের মধ্যে খুবই একটা ভালো জায়গায় চলে গেছিল। কিন্তু জামাতের সমস্যা যেটা হয়েছে, জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোটটা ভেঙে যাওয়াতে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে হয়েছে যে দেখেন বাংলাদেশে মানুষ এখনও কিন্তু মার্কায় ভোট দেয়। আমি আবার বলছি, এটা মার্কা দেখে ভোট দেয়। 2008-এর পর থেকে বাংলাদেশের নির্বাচনে দাঁড়িপাল্লা কোনো মার্কা না। দাঁড়িপাল্লারে অনেকে চিনেও না, দাঁড়িপাল্লা মার্কে যে ভোট হয় এটাও অনেকে জানে না, কিন্তু তারা ভোটার হয়ে গেছে। কিন্তু কারণ 2009 থেকে আপনি ধরেন এখন 17 বছর, কিন্তু এই 17 বছরে অনেকে এখানে কোনো দাঁড়িপাল্লা মার্কে কোনো ভোট হয় নাই। দাঁড়িপাল্লার অনেকে মার্কা চিনে না। ইসলাম পছন্দ যারা করে, একজন হুজুরকে ভোট দেবো, একজন পরহেজগার লোককে ভোট দেবো, এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে পরিচিত মার্কা হলো হাত পাখা। সেই হাত পাখা যখন সরে গেছে তখন কিন্তু দাঁড়িপাল্লার জন্য একটু লস হবে। আপনি কি বলতে চাইছেন হাত পাখা দাঁড়িপাল্লার থেকে বেশি পপুলার, জনপ্রিয় মার্কা হয়ে গেছে? পরিচিত মার্কা, পরিচিত মার্কা, পপুলার কিনা যায় না, বাট পরিচিত মার্কা। জাতীয় পার্টি নিষিদ্ধ হবার ঝুঁকি থেকে বা তার কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি একসময় বেশ জোরে সোরেই সামনে চলে আসছিল। তো জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করায় এইটার প্রভাবটা কি পড়বে নির্বাচনে? এটার অনেক প্রভাব পড়তে পারে, অনেক প্রভাব পড়তে পারে। আবার কি পড়তে পারে, পড়বে আমি এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। ওই যে আপনি বললেন না আওয়ামী লীগ কী করবে, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সঙ্গে মিলে যায়, মানে জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে জামাতের মানে আপনার হতাশ হওয়া ছাড়া কিছু থাকবে না। আবার অনেকে এমনও বলেন যে ইসলামী আন্দোলন তারা যদি জাতীয় পার্টির সঙ্গে একীভূত হয়ে যায়, সেটাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কারণ ইসলামী আন্দোলন একসময় জাতীয় পার্টির সঙ্গে জোট করছিল, কিন্তু ইসলামিক ফ্রন্ট গঠন করেছিল। কাজে সেরকম যদি করে তাহলেও কিন্তু এরাই এই জোটটাই তৃতীয় হবে, আপনি শিওর থাকেন। দ্বিতীয় হবে, তখন জামাত ইসলামকে 3 নম্বর প্লেসে চলে যেতে হতে পারে। এটা আমার বিশ্লেষণ। আবার জাতীয় পার্টিকে মবের মুখে পড়তে হতে পারে। তবে আমি মনে করি জাতীয় পার্টি খুব ঠান্ডা মাথায় খেলতেছে। এবং জাতীয় পার্টির নির্বাচন আপনি দেখবেন গতকালকে জিএম কাদের একটা কথা বলছে। উনি বলছেন যে এরা বলে ফেসিবাদ, হাসিনা যদি ফেসিবাদ হয়, ফেসিবাদ তো এটা ছিল মুসোলিনির, তারপরে তার চেয়ে তো বড় অত্যাচারী ছিল নাজিবাদ, যে নাকি হিটলার করছে। ওই কি এই গভর্নমেন্ট তো নাজিবাদ কায়েম করেছে। এবং উনি তারপরে এক পর্যায়ে বলছেন যে ডক্টর ইউনূস তো এই কালের হিটলার। এটা কিন্তু জিএম কাদের বলছেন, যে দলের নিষিদ্ধ হওয়ার কথা ছিল, যে দল একটা মিটিং করতে পারে না, যে দলের নিজের হেড অফিসে যায় নিয়ে বা 2 দিনের পলিটিক্যাল পার্টি গণ অধিকার ফোরাম যে মারামারি করে, আক্রমণ করে, সেই দলের প্রধান ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করতেছেন। আপনি কি মনে করেন জিএম কাদের শারীরিকভাবে তো অসুস্থ? তাহলে ওনার এই জোটটা কি এমনি এমনি হয়েছে? এই জোরের ভিত্তি কি এটা খুঁজেন। আরেকটা কথাও কিন্তু বলেছেন, যেটা হলো যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে তো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইভেন কি সরকার, সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। জিএম কাদের বলেছেন তারা না ভোটের ক্যাম্পেইন চালাবে। চালাইতে পারে, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, চালাইতে পারে। তাদের নিশ্চয়ই একটা লজিক আছে। যারা হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করতেছে তারা একটা লজিক দিচ্ছে না? দিচ্ছে তো নিশ্চয়ই। জিএম কাদের একটা লজিক আছে। আপনি হ্যাঁ না ভোট আপনি দিয়েছেন সামনে পাবলিককে, তার মানে আপনি পাবলিককে বলতেছেন তোমার কোনটা পছন্দ তুমি সেটা দাও। আমার পছন্দ, উনি বলছেন যে আমার পছন্দ হ্যাঁ ভোট, এটা ইউনূস সাহেব বলছেন, উনি তো প্রকাশ্যেই বলছেন। যদি আমি মনে করি না বলাটা অনৈতিক, আইনগত কোনো সমস্যা আছে কিনা বলতে পারবো না, আইন আমি বুঝি না, বাট আমি নৈতিকতাটা বুঝি। এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। আলী রিয়াজ সাহেব সারা দেশে ঘুরতেছে এটা নিয়ে,
আমি মনে করি এরা সবাই মিলে সরকারি টাকায় জনগণের টাকায় অনৈতিক কাজ করতেছে, এটা আমি মনে করি। এখন উনি বলতেছেন আপনি না ভোট দেন। দেখেন, যে কোনো পলিটিক্যাল পার্টি হ্যাঁ অথবা নার পক্ষে নিতে পারে, কারণ তারা এই ইস্যুটা নিয়ে জনগণের কাছে গেছে, জনগণ কাছে বলছে আমি হ্যাঁ চাই, তুমি না চাও, অসুবিধা নাই, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা সরকার সে পারে না, আমার বিবেচনা পারে না। এই কারণে যে জনগণের কাছে আপনি ভোটটা দিচ্ছেন সেই জনগণ তো আপনাকে বেতন দেয় রে ভাই। আলী রিয়াজ যত প্রোগ্রাম করতেছে, এই প্রোগ্রামের খরচ কে দিতেছে? আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, রিক্সাওয়ালা দিচ্ছি। তো আমার টাকায় আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই রে ভাই। সিদ্ধান্ত তো আমি নিব, সিদ্ধান্ত তো আমি নিব, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আমার মেধার উপর তোমার এত অনাস থাকে না, তাহলে তোমাকে তো আমি চাকরিতে রাখবো না। তো তারা এটা করতেছে, এটা হয় না। এবং হা না ভোটে যে তারা যে প্রশ্নপত্র করছে, এটা তো কনফিউজিং রে ভাই, এটা তো কনফিউজিং। এর মধ্যে মনে করেন 4টা প্রশ্ন আছে, 5টা যে প্রশ্ন, আবার একটার মধ্যে আবার 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন। তো এগুলি তো হলো না। আপনি একসঙ্গে প্যাকেজের উপর কিন্তু হানা হয়, পৃথিবীর কোথাও হয়েছে হানা? একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন আপনি, 4টা প্রশ্নের একটা উত্তর হয়, হয় নাকি? আপনি একজনকে বলেন তো ভাই, আপনাকে যে আপনার বউ আগে পিটাইতো, আপনাকে এখনো পিটায়? এই প্রশ্নের হানা উত্তর হয় ভাই? একসঙ্গে তো প্যাকেজ তো হয় না। আপনি একটা প্রশ্ন করেন, আর একটা উদাহরণ দেয়, ব্রেক্সিটের উদাহরণ দেয়, একটা প্রশ্ন ছিল ব্রেক্সিটের, আপনি একটা প্রশ্ন করেন। তো এগুলো হলো জানেন কি, মানুষকে কনফিউজ করার, মানুষকে বোকা মনে করার একটা মানসিকতা। ওনারা মনে করেন দেশের মানুষ কিছু বোঝে না। দেখেন না রেজাল্টটা কি হয়। গত 15-16 মাসে আরেকটা কথা, এক সেকেন্ড একটু বলে নিই। এই যে হানা ভোটের একটা বিপদের কথা আমি বলি। ইউনূস সরকার কি জনপ্রিয় সরকার? একটা অজনপ্রিয় সরকার যখন কোনো কিছু একটা করতে বলবে, মানুষ তো উল্টাটা করবে, এটা মাথায় রেখেন। এখন বলেন পরের প্রশ্ন কি? তাহলে যে সংস্কার নিয়ে আমরা এত কথাবার্তা বলছিলাম, সেই সংস্কারের সামনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? দেখেন, আমি কিন্তু সংস্কার চাই, আমি কিন্তু সংস্কার অবশ্যই চাই, আমার ধারণা সবাই চায়। এখন আপনি আমাকে বলেন, আমি বললাম যে আমি আমার ঘরটা সাজানোর জন্য আমার একটা চমৎকার টেবিল চাই, বললাম। একজন লোক বললো কি ভাই আমি বানাই দেই, আমাকে দেন, বানাই দেন। সে একটা বানাইলো, ওটা ভাই টেবিলও হয় নাই, খাটও হয় নাই, চেয়ারও হয় নাই, কি জানি একটা হয়ে গেছে। তাই আমি বলবো হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, এখন তোমাকে আমি পেমেন্ট দিব। আপনি পেমেন্ট দিবেন? দিবেন না তো। সংস্কার আমি চাই, কিন্তু সংস্কারের নামে তারা যেটা করছে এটাকে আমি সংস্কার মনে করি না। কথা ভাই ক্লিয়ার? তারা যেটা করছে, কতগুলো আনারি লোক এই সংস্কারের মধ্যে ছিল, যে লোকগুলো দিয়ে সংস্কার করানো হয়েছে এই লোকগুলো তো ক্যাপাবল না। আপনি বলেন, আপনি আলী রিয়াজ কিভাবে সংবিধান বিশেষজ্ঞ হয় বলেন? ভাই অনেকদিন যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আমিও করি, যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আসে, ধরেন এই বিষয়ে আমার একটা কমেন্ট লাগবে, ধরেন আপনার সংবিধান নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমে আমি একজন বক্তব্য নেব, আপনার রিপোর্টারকে আপনি কাকে কোট করতে বলবেন, কার কাছে যাইতে বলবেন? বলবেন যে ঠিক আছে শাহদিন মালিকের কাছে যাও, ডক্টর কামাল হোসেনের কাছে যাও। কোনোদিন বলছেন যে আলী রিয়াজের কাছে যাও? বলছেন? আলী রিয়াজ ডেলি ইয়েতে আপনার প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতো, প্রথম আলো থেকে কলাম টলাম লেখলে নিচে লেখা হয়, তার পরিচিতি দেয়। কোনোদিন এখানে লেখা হয়েছে আলী রিয়াজ সংবিধান বিশেষজ্ঞ? কোনোদিন লেখা হয়েছে? তো সে কিভাবে আমার সংবিধান করবে, বানাবে? ওরকম কমন সেন্স তবে আমাদেরও আছে। আমরা বলেন সংবিধানে, আমি দেখবেন যে বলে দিয়েছি মাথা, হ্যাঁ সংবিধানে এখানে এখানে ভুল আছে, ভুল আছে, আমি কই দিলাম, কি দিয়ে বললাম? আমার কমন সেন্স দিয়া। কমন সেন্স জিনিসটা প্রয়োজন, কিন্তু কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। আপনারা একটা সংবিধান বানাই ফেলেছেন কমন সেন্স দিয়া। আলী রাজ তবে আমাদের টিচার ছিল না, সে তো আমার সরাসরি টিচার। আমার টিচার সম্বন্ধে এগুলো আমার বলতে হচ্ছে, আমি খুবই বেদনা হত হচ্ছি। আমার স্যার সম্পর্কে আমি বলতেছি যে স্যার আপনার জীবনের এই হলো সবচেয়ে বড় ভুল, আপনি এখানে আসছেন কেন? আপনার কোন ডিপার্টমেন্টের স্যার ছিল? আমার জার্নালিজমের টিচার ছিলেন উনি জার্নালিজমের টিচার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের টিচার ছিলেন আমার। তো উনি জার্নালিজম পারেন, এখন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। এইটা হয় না রে ভাই। রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সবকিছু নির্ভর করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে পলিটিক্স। দেশের অর্থনীতি বলি, ব্যবসা বাণিজ্য বলি, শাসন ব্যবস্থা বলি, সবকিছুই পলিটিক্স। সেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি কোনো গুণগত পরিবর্তন দেখছেন গত 15-16 মাসে, যেটার উপর ভিত্তি করে আপনি আশাবাদী হতে পারেন? না, আমি দেখছি না, একদমই দেখছি না। দেখেন, আমার
মানে পার্সোনাল লাইফ বলেন, আমার জীবনযাপন বলেন, আমার কথাবার্তা বলেন, আমার উপলব্ধি বলেন, সব মিলিয়ে আমার সবচেয়ে বেদনার জায়গা কোনটা জানেন? আমার সবচেয়ে বেদনার জায়গা হলো যে আমরা এমন একটা দেশে আছি, এমন একটা সরকারের কাছে ছিলাম এত বছর, যারা এই দেশটাকে বিভক্ত করে দিয়েছিল চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে। শেখ হাসিনা এই দেশটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, যে এক ভাগ ওরা এই দেশে থাকতে পারবে না, বিএনপি জামাত ওরা এই দেশের নাগরিক না, অথবা হইলেও সেকেন্ড ক্লাস সিটিজেন, এই বিভক্ত করছিল। এবং আমি মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না, ঠিক আছে? এবং তখনও কিন্তু আমি বলতাম, আপনার মনে থাকার কথা, আপনার সঙ্গে বহু টক শো আমি করছি, আমি তখনও বলতাম যে ভাই এই বিএনপি জামাতের লোকগুলিকে আপনি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এটা হয় না, তাদেরকে নিয়েই চলতে হবে আমাদের। আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস আসছে, এই লোক কোনো পলিটিক্স করে না, সে অন্তপক্ষে জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। 14 বছরে হাসিনা যে অন্যায়টা করছে, যে জাতিকে বিভক্ত করছে, এই ডক্টর ইউনূস 14 মাসে তার চেয়ে বেশি বিভক্ত করে ফেলেছে, জাতিটাকে দুই ভাগ করে দিচ্ছে। একজন লোকে রাস্তা ধরে পিটাচ্ছে, পুলিশ দাঁড়ায় আছে, পুলিশকে বলেন ভাই লোকটা থামান না কেন? ওই কি না, ওই লোকটাকে এই যে পিটাচ্ছে সে বলেছে যে সে আওয়ামী লীগের দোসর, অত পেটানো জায়েজ? এই দেশে একটা বাড়ি ভেঙে ফেলতেছে, ভাঙা জায়েজ? এই বাড়িতে, এই দেশে একটা বাড়িতে আগুন ধরাই দিচ্ছে, দেওয়া জায়েজ? এটা এটা সরকার এস্টাবলিশ করছে, এই সরকার, এই ইউনূস সরকার। ইতিহাসে ভাই শুনেন, এই দিন তো দিন শেষ দিন না পৃথিবীতে, কিয়ামতের আগে আরো দিন আসবে, তখন মানুষ ইউনূসকে মূল্যায়ন করবে এভাবে। আমি ইউনূসের মতো এরকম একটা বোকা লোক জীবনে দেখি নাই। বোকা লোক কেন? যে কোনো মানুষ বুঝা হোক না বুঝা হোক, ওনারা কিন্তু একটা জায়গায় উঠাইছিল। উনি যে নিজে যে কত ক্ষুদ্র, এটা উনি 18 মাসে প্রমাণ করে দিছে। তার এত বছরের অর্জনকে সে ধুলাই মিশাই দিছে একটা লোক। এত আত্মঘাতী লোক আমি জীবনে দেখি নাই। আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ? নতুন সংসদের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো দেশে একটা ঐক্যের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এটা হলো প্রথম চ্যালেঞ্জ। না হলে এই সংসদ মানে আপনার চলতেই পারবে না। সারা দেশের মানুষের মধ্যে আস্থা আসতে হবে। গ্রামাঞ্চলে দেখেন, আওয়ামী লীগ আমলে বিএনপির একজন সিম্পল একটা সাধারণ কর্মী, তাকেও বাড়িতে থাকতে দিত না আওয়ামী লীগের এই সমস্ত লোকগুলো, দৌড়ের উপর রাখতো, পুলিশের মামলা, অমুক তমুক, টাকা পয়সা। ওই যে পরিস্থিতি, তার বিপরীতে এখন চলছে। এই পরিস্থিতিকে এই নতুন সংসদের দায়িত্ব হবে, নতুন গভর্নমেন্টের দায়িত্ব হবে এটাকে অবসান ঘটানো, দেশটার সকলের জন্য সহাবস্থানকে নিশ্চিত করে। এটা হলো প্রধান কাজ। আপনি হাজার রকম পরিকল্পনা করবেন, ডক্টর আপনার তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি হাজার প্ল্যান করেন ভাই, প্ল্যানটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু বাস্তবায়নটাও ইম্পর্ট্যান্ট। আপনি বাস্তবায়নই করতে পারবেন না। কাজেই জাতিকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারবেন, দেখেন আমি এক কথা বলি, আপনার এক কথা বলেন, আরেকজন আরেক কথা বলে, তার মানে জাতি বিভক্ত তা কিন্তু নয়। কিন্তু আমি যখন আপনার বিপরীত কথা বলি, আমাকে যখন আপনি ধ্বংস করতে চান, আমাকে যখন আপনি মারতে চান, তখন জাতি বিভক্ত হয়। ওই দেখবেন গাড়ি মাঝখানে মাঝে মাঝে না, রাস্তার মধ্যে গাড়ি থাইমা যায়, তখন লোকে বলে গাড়িটাকে ধাক্কা দেন, আমরা সামনে নিয়ে যাই। ধাক্কা দেয় কি? সবাই কি পিছনে ধাক্কা দেয়? কয়েকজন কিন্তু পাশ দিয়েও ধাক্কা দেয়। যে পাশ দিয়ে নাকি বাম পাশে দাঁড়িয়ে ধাক্কা দেয়, সে কিন্তু ডান দিকে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই ডান দিকে দিল, পিছন দিকে, সব দিকে ধাক্কা মিলে কিন্তু গাড়িটা সামনের দিকে যায়। হিসাবটা এরকম যে সবাই যার যার পলিসি নিয়ে অগ্রসর হবে, কিন্তু লক্ষ্য হবে দেশটাকে সামনে নেওয়া। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের আগামী সরকার, আগামী সংসদ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের শান্তি আসবে না, সংঘাতও থামবে না। মাসুদ কামাল, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।